বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক আমার সঙ্গে এই আলোচনায় যুক্ত হচ্ছেন। ঢাকার ধানমন্ডির বাসা থেকে যুক্ত হচ্ছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মেজবাহ কামাল, আর ঢাকার ফুলা রোডের বাসা থেকে যুক্ত হচ্ছেন আইন বিভাগের প্রফেসর ডক্টর আসিফ নজরুল। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আমি একটু আপনাদের দুজনের কাছ থেকেই শুনতে চাইব। অনেকগুলো সংবাদ টেলিভিশনে, পর্দায় কিংবা সংবাদপত্রের পাতায় কয়েকদিন ধরেই শীর্ষ সংবাদ হিসেবে আছে। অনেক সময় সংবাদ মাধ্যমের কর্মীদের জন্য এটা নির্ধারণ করা দুরূহ হয়ে যাচ্ছে যে কোনটা আসলে সবার উপরে স্থান দেওয়া উচিত। আমি যদি উল্লেখ করি আল জাজিরার একটি প্রতিবেদন, আমি যদি উল্লেখ করি জিয়াউর রহমানের খেতাব প্রত্যাহারের জামুকার সিদ্ধান্ত, সেই সঙ্গে ভ্যাকসিন কর্মসূচি চলছে সেটি নিয়ে, এবং তার সঙ্গে যদি যুক্ত করতে চাই মিয়ানমারের সেনা অভ্যুত্থান এবং তার প্রেক্ষিতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের পদক্ষেপ কি হতে পারে, কি হওয়া উচিত। আমি প্রথমে সিদ্ধান্ত না দিয়ে আমি তো আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাই যে কোন বিষয়টি নিয়ে আপনারা প্রথমে আলোচনা করতে চান। একটি বিষয়ের নাম যদি বলেন, যে কোনো একটি বিষয় বেছে নেন। অধ্যাপক মেজবাহ কামাল। আমি চারটি বিষয় হতে পারে। আমার মনে হয় যে এই মুহূর্তে তো খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভ্যাকসিন। ওকে, তো করোনার ভ্যাকসিন নিয়ে আমরা কথা বলতে পারি প্রথমে। অধ্যাপক আসিফ নজরুল, জনগুরুত্বপূর্ণ বিষয়। আপনি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চান? না, এটা তো আসলে চয়েসের ব্যাপার। আমরা ভ্যাকসিন, আপনার যে কর্মসূচি চলছে এটা বেশ সাফল্য অর্জন করেছে আমি বলবো, এবং এটা তো আপনার খুব বেশি আলোচনার এখানে স্কোপ নাই। একটা বিষয় নিয়ে কন্ট্রোভার্সি ছিল যে গ্যাপটা কত দিনের হবে, এটা কি 6 উইকসের হবে? আলোচনাটা শুরু করে দিতে চাইছেন? অসুবিধা নাই, ওকে, ঠিক আছে, ঠিক আছে। বাট আপনার প্রেফারেন্সটা আমি জেনে রাখি, তাহলে আমি আমার অর্ডারটা ঠিক করতে সুবিধা হবে। আপনি তো এইভাবে কখনো আগান নাই। সংবাদ সবই গুরুত্বপূর্ণ, তবে আপনি যদি বলেন আল জাজিরা রিপোর্ট নিয়ে, ওকে ফাইন, আমরা আল জাজিরা নিয়ে পরে আলোচনা করব। আপনি ভ্যাকসিন নিয়ে কথা বলতে শুরু করেছিলেন না? আপনি ভ্যাকসিন নিয়ে শুরু করেছিলেন, আপনার কাছ থেকেই শুনি। জি, কি নিয়ে বলবো? না, ভ্যাকসিন নিয়ে আপনি বলছিলেন, আমি থামিয়ে দিয়েছিলাম যে। আচ্ছা, আমি একটু বলি। আমার কথা হচ্ছে ভ্যাকসিন নিয়ে খুব বেশি আলোচনা আসলে স্কোপ নাই। একটা ডিবেট আছে যে দুইটা ভ্যাকসিনের মাঝখানে গ্যাপ কতদিন হবে। সেকেন্ড যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে যারা আপনার অ্যাক্সেস টু ইন্টারনেট নাই, যারা আপনার পড়াশোনার সুযোগ পাননি, প্রান্তিক যে জনগোষ্ঠী আছে, তারা কিভাবে নাম নিবন্ধন করবে? এখন নিশ্চয়ই এটা গভর্নমেন্টের কাছে কোনো চিন্তা আছে, কারণ আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে অনেক ক্ষেত্রে কমিউনিটি সেন্টারে গিয়েও টিকা দেওয়া যায়। আমেরিকা এবং ইংল্যান্ডের মতো দেশে ওপেনলিও নিবন্ধন করেও টিকা হচ্ছে, এমনি গিয়েও টিকা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে। তো এগুলি আমার মনে খুব বড় প্রবলেম না এখন আমাদের জন্য। জি, অধ্যাপক মেজবাহ কামাল, আপনি কেন মনে করছেন যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে আগে আলোচনা হওয়া দরকার? না, গত 1 বছর ধরে তো সারা পৃথিবী প্রায় স্থবির অবস্থার মধ্যে আছে। বাংলাদেশেও আমরা দেখেছি যে করোনার হানা তো আমাদের জীবনকে নানান ভাবে আঘাত করেছে। আমরা দুজনেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং গত 1 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শূন্য অবস্থায়। আমরা অবশ্য অনলাইনে ছাত্রদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, কিন্তু খুব বেশি যে সফল হয়েছে তা তো বলতে পারবো না। তো এমত অবস্থায় আপনার আমাদের অর্থনীতির উপরও কম বেশি ঘাত প্রতিঘাত আছে। সারা পৃথিবীর অন্যান্য দেশের অর্থনীতি আরো অনেক বেশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবকিছু মিলিয়ে করোনা এবং যে মৃত্যুর হার, বিশেষত পশ্চিমা বিশ্বে, সেটা তো ভয়াবহ। আমেরিকা, ব্রাজিলে তো ভয়াবহ, পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু সংখ্যাটা যথেষ্ট বেশি। এরকম একটা পরিস্থিতিতে আমার কাছে মনে হয়েছে যে এটাই সবচেয়ে জনগুরুত্বপূর্ণ বিষয়। আর যেটা আপনার মানে আমি বলবো যে করোনা ম্যানেজমেন্টে প্রথম দিকে সরকারের কিন্তু সাফল্য খুব একটা আহামরি কিছু ছিল না, এবং আমি নিজেও খুব ক্রিটিক্যাল ছিলাম। এবং আপনার কিন্তু এখন আমরা দেখছি যে ভ্যাকসিন প্রকিউরমেন্টের ক্ষেত্রে এবং ভ্যাকসিনটাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তুলনামূলকভাবে কিন্তু সরকার অনেকটাই সফল, অনেক বেশি সফল। এবং এ পর্যন্ত যতটুকু যা রিপোর্ট এসছে তাতে করে সারা দেশে যেখানে যতটা পৌঁছানো হয়েছে সেটা কিন্তু মানুষের কাছে মোটামুটি বিনা বাধাই তারা কিন্তু সেটা পাচ্ছেন। এখন এটা ঠিক যেটা আমার সহকর্মী ডক্টর আসিফ নজরুল বললেন যে এই প্রথম ভ্যাকসিন নেওয়া থেকে দ্বিতীয় ভ্যাকসিনের মাঝখানের গ্যাপটা কতটা হবে। এখন সেটা নিয়ে ধরুন আমার মনে হয় যে একটা পিরিয়ড আছে, হয়তো ধরুন 1 month to 3 months কিছু একটা হয়তো আছে, এবং সেইখানে
এর মধ্যে নিলেই হবে এরকম নিশ্চয়ই কোনো একটা মানে স্কোপ আছে। সেটি অবশ্য আর বাংলাদেশ, আরেকটা হচ্ছে যে আমার যত জানা যে বাংলাদেশ সরকারের আসলে সেখানে তেমন কোনো সিদ্ধান্ত নেবার সুযোগ খুব সীমিত, কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনই অবস্থানটা পরিবর্তন করছে। তারা এক সময় বলেছে 4 সপ্তাহ, এখন বলছে 12 সপ্তাহ। সেটাই আর কি, সেটা আমি বলছি আপনার, যে ধরুন আসলে মানে কিছু বিষয় তো এখনো খুব স্পষ্ট না যে কোন সময়ের মধ্যে নিলে মোস্ট ইফেক্টিভ হবে। কারণ এই ভ্যাকসিনটা নতুন, পৃথিবীতেই করোনা ভ্যাকসিন নতুন, কাজে কোন সময়ে নিলে আপনার মোস্ট ইফেক্টিভ হবে সেটা এখন পর্যন্ত তো পরীক্ষা হয়নি। কাজে সেদিক থেকে আপনার মানে আমার মনে হয় যে এতে খুব একটা বেশি কিছু আসবে যাবে না। কিন্তু ভ্যাকসিন এসছে, ভ্যাকসিন দেওয়া হচ্ছে, মানুষজন ভ্যাকসিন নিচ্ছেন আগ্রহ সহকারে, সেটাই বড় কথা। আর প্রান্তিক জনগোষ্ঠীর নিবন্ধনের যে প্রসঙ্গটা আসিফ নজরুল এনেছেন, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে এটা ঠিক যে ধরুন আমরা এখন অনলাইন রেজিস্ট্রেশনের বিষয়গুলো নিয়ে এখন একটু যথেষ্ট সহজ করা হয়েছে, এটা ঠিক। তারপরেও আমাদের জনগোষ্ঠীর কত শতাংশের অনলাইন অ্যাক্সেস আছে, সেদিক থেকে আপনার মানে দুটো ব্যবস্থাই, যারা অনলাইন পারবে তাদের জন্য অনলাইন, এবং যেখানে অনলাইন না হবে সেখানে স্পট রেজিস্ট্রেশন, এবং স্পট রেজিস্ট্রেশনে সাপোর্ট করার মতো যে যথেষ্ট লোকবল থাকা, এবং তাদেরকে সেই টিকাটা যেন তারা সবাই দিতে পারে সেটা ব্যবস্থা করা দরকার। আর আমি মনে করি যে আপনার মানে টিকার সরবরাহ তো আপনার মানে একটা ধারাবাহিক ভাবে আসতে হবে দীর্ঘদিন ধরে। আমি এমনি এমনি মোটামুটি জানি যে সারা দেশে আমাদের সিভিল সার্জনরা তারা কিন্তু তাদের তো নানান দিকে দায়িত্ব পালন করতে হয়, তার জি। মধ্যে এই যে টিকার ব্যাপারটা এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সামনে এসছে। তারা সেটা নিয়ে কাজ করছেন সরকারের সংশ্লিষ্ট ডক্টর সংস্থা। মেজবাহ কামাল, আমি হ্যাপি উইথ দিস। ওকে, থ্যাংক ইউ। আমি একটা বিষয় জানতে চাইছিলাম, আপনি নিজেই উল্লেখ করছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে অনলাইনে শিক্ষা কার্যক্রম চলেছে, খুব ভালো যে সেটি বলা যাবে না, এবং যেহেতু সারা দেশে প্রথমবারের মতো বিশেষ করে স্কুলগুলোর ক্ষেত্রে সেটি হয়েছে, কোনো কোনো কলেজও করেছে, কোনো কোনো বিশ্ববিদ্যালয় হয়তো করেছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এই জায়গাটাতে বেশ খানিকটা পিছিয়ে, বলা গেলে তেমন কিছুই হয় না বলে আমরা জানি, আপনারা দুজন আরও ভালো বলতে পারবেন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের এই অবস্থা হলো কেন? ডিজিটাল বাংলাদেশে দেশে সর্বোচ্চ বিদ্যাপীঠ ডিজিটাল শিক্ষা দিতে পারছে না, বা দিল না, বা উৎসাহ তেমন দেখালো না কেন? উৎসাহ দেখায়নি এটা আমি বলবো না, আপনার উৎসাহ দেখিয়েছে। আহ, তবে আপনার যে প্রস্তুতির একটা ব্যাপার আছে তো, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের ছাত্রদেরও প্রস্তুতির ব্যাপার আছে, শিক্ষার্থীর প্রস্তুতির ব্যাপার আছে, শিক্ষক বৃন্দের প্রস্তুতির ব্যাপার আছে, প্রশিক্ষণের ব্যাপার আছে। তো এই জিনিসগুলোতে আসলে ডিজিটাল বাংলাদেশের বক্তব্য তো বাংলাদেশে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা নিয়ে এসছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে এসছেন, আজকে বেশ কয়েক বছর হলো, এবং তার একটা সুফলও আমরা এই ক্রাইসিসের সময় পেলাম। কিন্তু আপনার এটা ঠিক, আমি আপনার সাথে একমত হব যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিষয়টাতে যতটা এগিয়ে থাকা দরকার ছিল ততটা এগিয়ে ছিল না, বা নাইও। ফলে যেটা হয়েছে যে আপনার মানে আমরা কিন্তু ডিজিটাল বলতে সত্যিকার অর্থে যা বোঝায় সেটা যতখানি দ্রুত পিক আপ করা দরকার ছিল সেটা আমরা পারি না। বিশেষ করে দেখুন আরেকটা কথা আমি বলবো, যে এটার ভালো মন্দ দুইটা দিকই আছে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্ররা আসে তারা কিন্তু মূলত মফস্বল থেকে আসে। এর মধ্যে ঢাকা শহরের বা চিটাগাংয়ের মতো বড় শহরের একটা ধনী ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়ের সংখ্যা খুব কম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ঠিক স্ট্যাটিস্টিক্স জানি না, কিন্তু আমার ধারণা 90% বা প্লাস ছেলে মেয়ে আসে মফস্বল থেকে। মফস্বলের ভালো মেধাবী ছাত্ররা আপনার কম্পিটিটিভ ভর্তি পরীক্ষা জি। দিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়ে আসে। তো তাদের জন্য কিন্তু এই যে ধরুন একটা মানে একটা ভালো একটা ভালো ফোন কেনা, এবং সেখানে আমাদের যে ইন্টারনেট আপনার যে সুবিধা। আমাদের যে ইন্টারনেটের যে অসুবিধাগুলো আছে, আমরা তো বলছি আমরা অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছি, কিন্তু আসলে দেখুন আপনার যে মানে আমাদের কিন্তু মানে আসলে আমাদের বাংলাদেশে যে গতি ইন্টারনেটের ইন্টারনেট মান, ইন্টারনেট সেবার মান ইন্টারনেটের যে খুবই গতি, নিচের ইন্টারনেটের দিকে, মান, নিচের এবং দিকে পৃথিবীর সব ইন্টারনেটের দেশের যে মধ্যে। অ্যাক্সেস, জি। সেগুলো সবকিছু মিলিয়ে কিন্তু নানান আসছি সমস্যা আমি আছে। আপনার কাছে আবার। ডক্টর আসিফ নজরুল, আমি আপনার প্রসঙ্গে যেতে চাই, তার আগে যদি এই প্রসঙ্গে কিছু বলবার থাকে আপনার, ভ্যাকসিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই প্রসঙ্গে কিছু বলার নাই। আর এটা আপনি আমার প্রসঙ্গ কেন বলছেন আমি বুঝতে পারছি না না, না, কারণ আমি আমি বাংলাদেশের আমার প্রসঙ্গ আপনার প্রসঙ্গ না, প্রসঙ্গ আসলে প্রসঙ্গ চারটে আমিই বলেছি। আমি শুধু প্রায়োরিটিটা ঠিক করবার জন্য আপনাদেরকে বলেছিলাম যে কোন প্রসঙ্গে একটু জি
নতুন আপনার করে। প্রশ্নটা So, কি বলেন? আল জাজিরার প্রসঙ্গে যেটি নিয়ে আপনি কথা বলতে চাইছিলেন, অনেক কিছুই আমরা দেখলাম গত কয়েকদিন ধরে, অনেক রকমের প্রশ্ন, অনেক রকমের আলোচনা, অনেক রকমের বিতর্ক। আমরা হাইকোর্টের একটি সিদ্ধান্ত দেখলাম, সেটি নিয়ে বিটিআরসির প্রতিক্রিয়া শুনলাম। আমরা কোনো একটি সংবাদপত্রে দেখলাম যে ওই ঘটনার সূত্র ধরে যে দুজন আসামি যাদেরকে 2 বছর আগে ক্ষমা করে দেওয়া হয়েছিল সেগুলো গোপন ছিল। আমরা সেনাপ্রধানের প্রতিক্রিয়া দেখলাম এবং সব মিলিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই যে এটির নৈতিক দিক, আইনি দিক, নানা প্রশ্ন আলোচনার মধ্যে উঠে আসছে। সো আপনি গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন? কেউ কেউ এই প্রতিবেদনের মান নিয়ে প্রশ্ন তুলেছেন, কেউ কেউ আবার আল জাজিরা বন্ধ করে দেবার কথাই বলছেন, যদিও সেটি অ্যামিকাস কিউরিরা খুব একটা সায় দেননি এবং সরকারও বলেছেন যে তাদের কোনো এরকম পরিকল্পনা নেই। সব মিলিয়ে তো আপনার কাছে শুনতে যে গোটা বিষয়টাকে আপনি কীভাবে দেখেন, এবং কেউ কেউ এটিকে বাংলাদেশের সংবাদ মাধ্যমের সঙ্গে তুলনাও করেছেন যে বাংলাদেশের সংবাদ মাধ্যম এত ভীরুতার পরিচয় দেয়, আল জাজিরা এত সাহসী পরিচয় দিল কেন। আবার উল্টো দিকে অনেকে বলেন যে এই প্রতিবেদনটি এমন কিছু না, এমন নতুন কিছুও না, এবং এই প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট নেত্রী নিউজ তারা এইসব বিষয়ে আসলে অনেক আগের থেকেই নানা রকমের প্রতিবেদন তৈরি করেছে। সো ইন এ নাটশেল আপনি কিভাবে গোটা বিষয়টাকে ব্যাখ্যা করবেন? যেহেতু আমি প্রথমে একটু বলি, আপনি যেসব বিষয় তুলেছেন এগুলো নিয়ে আলোচনা করলে বোধহয় মিনিমাম 3 to 4 আওয়ার্স লাগবে, কারণ অনেকগুলো ইস্যু আছে। আমি সবচেয়ে সাম্প্রতিক বিষয়টা শুধু আলোচনা করি, যেহেতু এগুলি বিষয় আপনার প্রোগ্রামে, অন্যান্য প্রোগ্রামে অনেক আলোচিত হয়েছে। ধরেন আল জাজিরা যখন এই রিপোর্টটা দিল, তখন আমি নিজেও একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে আমাদের একটাই চাওয়া ছিল, গভর্নমেন্টের পক্ষ থেকে যেন একটা স্ট্রং রিবার্টাল যায় এবং প্রমাণ করে দেওয়া হয় যে আল জাজিরার রিপোর্টটা মিথ্যা এবং ভুল। এবং আমি আশা করেছিলাম গভর্নমেন্ট আল জাজিরার কাছেই রিজয়েন্ডার পাঠাবে, দরকার হলে মামলা করবে। এটাই একমাত্র এক্সপেকটেশন ছিল। এরপর সরকারের বিভিন্ন মহল থেকে যে সমস্ত প্রতিক্রিয়া দেখানো হয়েছে, তাতে আমার মনের যে প্রশ্নগুলো ছিল, সাধারণ মানুষের মনের যে প্রশ্নগুলো ছিল, কিন্তু এই যে মামলা, প্রফেসর আসিফ নজরুল, মামলা শব্দটা আপনি ব্যবহার করলেন, গণমাধ্যমের বিরুদ্ধে মামলার এই প্রবণতা কি গণমাধ্যমের স্বাধীনতার জন্য খুব ভালো কিছু কিনা? নিশ্চয়ই গণমাধ্যম ভুল করে। আমি একটু মূল প্রসঙ্গটা একটু বলে নেই, হ্যাঁ, না হলে হয় কি আমি প্রোগ্রামে মানে আসল যে জায়গাটা আসতে চাচ্ছি, আপনি আমাকে একটু কাইন্ডলি টাইম দেন। ঠিক আছে, ওকে। সেটা হচ্ছে কি, অল্প প্রসঙ্গে পরে আসছি, সেটা হচ্ছে কি আমার এই গভর্নমেন্টের বিভিন্ন পক্ষের বক্তব্য দেখে আমার ভেতরে প্রশ্ন আরো বেড়েছে, উত্তর পাই নাই। যেমন আপনার ধরে লাস্ট যে আইএসপিআর এর যে বিবৃতিটা, এই যে গতকাল যে ছাপা হলো, আজকে পত্রিকায় যেটা ছাপা হলো, এবং এর আগে যে আইএসপিআর এর বিবৃতি, সরকারের পক্ষ থেকে যে বিবৃতি, এখান থেকে আমার মনে হয়েছে অনেক মানুষ, আমি ফেসবুকে কমেন্টও দেখি, 4টা প্রশ্ন উত্থিত হয়েছে যেগুলো কোনো আনসার নাই। নাম্বার 1 প্রশ্ন, দেখেন ওইখানে সেনা প্রধানের ভাই হারিস, যিনি ওখানে হাসান নামে আছেন, উনি ওখানে বলেছেন যে উনি র্যাব পুলিশকে দিয়ে কাজ করান, এবং খুব দম্ভভরে বলেছেন এটা। এখন ধরেন এটা আপনি উড়িয়ে দিতে পারেন, কিন্তু আপনি যদি নারায়ণগঞ্জ নূর হোসেনের ঘটনা দেখেন, নূর হোসেন একজন আরো ছিচকে অপরাধী। নূর হোসেন সেখানে র্যাবের প্রধানকে দিয়ে কাজ করিয়েছে, যেই মামলা তারা সবাই জেলে আছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে। কাজে এটা তো আমরা শুনলে আমাদের কাছে খুব অবিশ্বাস্য লাগে না? এটার কোনো আনসার গভর্নমেন্টের কোনো পক্ষ থেকে দেওয়া হয়নি, তদন্ত করা হচ্ছে কিনা সেটাও দেখা হয়নি। ওখানে দেখালো সেলিম প্রধান নামে একজনকে সে ফোন করে প্লেন থেকে নামিয়ে গ্রেফতার করিয়েছে, একজন একটা পলাতক দণ্ডিত খুনের আসামি দেশের র্যাব পুলিশকে দিয়ে কাজ করাতে পারে, এটার কোনো আনসার আমি পাই নাই। সেকেন্ড হচ্ছে কি, যে এখানে যে বলা হয়েছে যে উনি মোহাম্মদ হাসান নামে আছেন, এবং এটার জন্য যে কাগজপত্রগুলা, ধরেন একটা লোক অন্য নামে ওখানে কিভাবে আছে, আপনি আইএসপিআর আজকে বিবৃতিতে দেখবেন সেখানে হাসান নাম উল্লেখ করা হয়েছে, হারিস চৌধুরী উল্লেখ করা হয় নাই। তো হারিস চৌধুরী মোহাম্মদ হাসান হলেন কিভাবে, পাসপোর্টটা হলো কিভাবে, এখান থেকে কাগজপত্রগুলো গেল কিভাবে, সেখানে যাদের সিগনেচার দেখানো হয়েছে, এই ব্যাপারটা নিয়ে কোথাও গভর্নমেন্টের কোনো প্রতিক্রিয়া নাই। এত বড় একটা ঘটনা, ভুয়া ব্যাংকের অ্যাকাউন্ট, ভুয়া কাগজপত্রের ভিত্তিতে ভুয়া পাসপোর্ট, ভুয়া নাম চেঞ্জ, এত বড় একটা ক্রিমিনাল অফেন্স, এটার ব্যাপারে সরকারের আজ পর্যন্ত কোনো প্রতিক্রিয়া, কোনো কিছু বলা হয় না। নাম্বার 3 হচ্ছে যেটা আপনার সবচেয়ে ভয়াবহ, যেটা যে বলা হচ্ছিল এতদিন যাবত, যে সরকারের বিভিন্ন মহল থেকে বিভিন্ন মন্ত্রীরা এবং গওহর রিজভী সাহেব আইএসপিআর এর প্রথম বিবৃতি, সরকারের প্রথম বিবৃতি, সরকারের 4 জন মন্ত্রীর বিবৃতি, বক্তব্য, কোনোদিন কখনো বলা হয় নাই হারিস এবং আনিসকে, সেনা প্রধানের যারা পলাতক ভাই ছিল, তাদেরকে সরকার মাফ করেছে, এটা কখনো বলা হয় নাই। এটা জাস্ট আমরা জানলাম আজকে প্রথম আলো রিপোর্টে। আমার কথা হলো যে আমার দুইজন মন্ত্রী বলেছেন ওনারা নিজেরাই জানেন, দুইজন মন্ত্রী বলেছেন ওনারা নিজেরাই জানেন না। ঠিক আছে, তো এটা আসলে কবে হয়েছে, ক্ষমাটা আসলে কবে হয়েছে? যদি আগে হয়ে থাকে 2 বছর আগে, তাহলে সরকারের এতজন পাওয়ারফুল মন্ত্রী, সরকারের একজন উপদেষ্টা, তারপর আইএসপিআর এর প্রথম বিবৃতি, কোথাও এটা উল্লেখ করা হলো না কেন? এটা খুব অদ্ভুত না? কেন উল্লেখ করা হলো না? যে সত্যি তাদেরকে মাফ করে দেওয়া হয়ে থাকে আগে, তাহলে মাফটা কখন হয়েছে?
আরেকটা কথা হচ্ছে, এটা শুনলে মনে হয় যে একটা এত বড় অপরাধীকে, এত বড় আলোচিত ব্যক্তিকে 2 বছর আগে যদি সত্যি মাফ করে দেওয়া হয়, এবং এটা যদি বাংলাদেশে কোনো মানুষ না জানে, এমনকি মন্ত্রীরাও যদি না জানে, স্বরাষ্ট্রমন্ত্রী জানে না, আইনমন্ত্রী জানে না, তাহলে আমার তো মনে ভয় আছে, তাহলে না জানি গোপনে আরো কত অপরাধীকে ক্ষমা করে দেওয়া হয়েছে, আরো কত অপরাধী ক্ষমা পেয়েছে গোপনে, এই প্রশ্নটা আমার মাথায় আসে। আরেকটা কথা হচ্ছে, দেখেন আমি আইনের একটা ছাত্র, সুস্পষ্টভাবে আমাদের আইনে উচ্চ আদালতের রায় রয়েছে। আমরা আপনাকে মনে করাই দেই, জয়নুল শিকদারের ছেলে যখন রন শিকদার যখন বিদেশ থেকে এসে প্রতিকার চাইল, আমাদের হাইকোর্ট অত্যন্ত কড়াভাবে বলেছে, আইনজীবীকেও ভৎসনা করেছে, যে পলাতক ব্যক্তি কখনো কোনো আইনগত সুবিধা পেতে পারে না। তো হারিস এবং আনিস পলাতক অবস্থাতে ওনারা কিভাবে ফৌজদারি কার্যবিধির 501 অনুযায়ী ক্ষমা পেলেন, কারা এই ফাইল প্রসেস করলো, এটা কিভাবে সম্ভব, এটা কোনো উত্তর নাই। আপনি যদি একটা ক্ল্যারিফাই করার জন্য একটা উত্তর দেন, আমার মনে যদি আরো প্রশ্ন আসে, তখন তো আমরা মানে কনফিউজ হয়ে যাই যে এই জবাব, তাহলে হয়তো আপনার রিবাটাল নাই, আসলে আপনার বক্তব্য দেওয়ার কিছু নাই। আরেকটা প্রবন্ধ, আমি এটা বলে শেষ করি, এটা হচ্ছে কি, দেখেন এই অভিযোগটাই, এই প্রতিবেদনটা দেখে আমার কাছে মনে হয়েছে এখানে সেনা প্রধান এবং ওনার ভাইদের ব্যাপারে কমপ্লেইন করা হয়েছে। সেনাবাহিনীর ব্যাপারে একটাই কমপ্লেইন ছিল যে ইসরায়েলি স্পাইওয়্যার কেনা, এটাকে খুব ভালোভাবে সেনাবাহিনীর পক্ষ থেকে উত্তর দেওয়া হয়েছে। কিন্তু সিংহভাগ কমপ্লেইন হচ্ছে সেনা প্রধানের ভাইদের সম্পর্কে, সেনা প্রধান সম্পর্কে। কিন্তু এখানে আইএসপিআর যেভাবে বক্তব্য দিচ্ছে এবং সেনা প্রধান নিজে যেভাবে বক্তব্য দিচ্ছেন, ওনারা এটার সাথে পুরা সেনাবাহিনীর ভাবমূর্তিকে জড়িত করে ফেলছেন। এখন ধরেন আমরা বিদেশেও দেখি, এমনকি সেনা প্রধান এটাও বলেছেন যে উনাকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী, কাজে উনাকে আঘাত করা মানে হচ্ছে প্রধানমন্ত্রীকে আঘাত করা। এটা আমি মনে করি অত্যন্ত অনভিপ্রেত ভাবে উনি বলেছেন, কারণ বিদেশেও আপনি দেখেন কোন একটা মন্ত্রী যখন তার বিরুদ্ধে কেলেঙ্কারি অভিযোগ উঠে বা অভিযোগ উঠে, তখন উনি কি বলেন যে আমার বিরুদ্ধে অভিযোগ ওঠা মানে হচ্ছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠা। বা একটা আর্মির একটা মেজরের বিরুদ্ধে যদি অভিযোগ আসে, সে কি এটা বলে নাকি যে আমার বিরুদ্ধে অভিযোগ আসা মানে হলো পুরো আর্মির বিরুদ্ধে অভিযোগ আসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের বিরুদ্ধে যখন থিসিসে নকল করার অভিযোগ আসে, সে যদি টেলিভিশনে যা বলে আমাকে এটা বলা মানে হচ্ছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা, এটা আসলে ঠিক না। আমাদের সেনাবাহিনী একটা অত্যন্ত মহান প্রতিষ্ঠান, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে গঠিত সেনাবাহিনী, পৃথিবীর ইতিহাসে এরকম নজির খুব কম আছে। আমরা আমাদের সেনাবাহিনীকে প্রচন্ড গর্ব অনুভব করি। কোন একটা পরিবারে বা কোন একটা সেনাপ্রধানও যদি হন, উনার পরিবার নিয়ে যদি কোনো কন্ট্রোভার্সি হয়, সেই কন্ট্রোভার্সি ঢাকার জন্য সেনাবাহিনীকে টেনে আনা আমি অত্যন্ত অনভিপ্রেত মনে করি। এই হচ্ছে আমার বক্তব্য। প্রফেসর মেজবা কামাল। জি, মানে এই বিষয়টা নিয়ে তো গত কয়েকদিন ধরে অনেক আলোচনা হচ্ছে, আপনারা নিজেরা আলোচনা করছেন, আমরাও শুনছি, করছি। তো এই ব্যাপারে আমার যেটা কথা সেটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসের দিকে যদি তাকা, তাহলে এই ধরনের অন্যায় বা এর চেয়ে অনেক বড় অন্যায় এত বেশি হয়েছে যে সেই তুলনায় এগুলোকে নগণ্য মনে হয়। আপনি জেল হত্যার কথা ধরুন না কেন, 75-এর 23 নভেম্বর যে জেল হত্যা হলো, এবং জেল হত্যার পরে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তাদের সমর্থনে হত্যাকারীরা বিদেশে চলে গেল এবং বিদেশি বিভিন্ন মিশনে তারা জায়গা পেল, এবং হত্যার পেছনে যারা ছিলেন তারা তো দিব্যি দেশের কর্তৃত্বে রয়ে গেলেন। তো এরকম নানান রকমের বিষয়গুলো আমাদের দেশে এত বড় বড় বিষয় হয়েছে। আমাদের দেশে ইন্ডেমনিটি অ্যাক্টের মতো অ্যাক্ট হয়েছে, এবং সেখানে যেভাবে আপনার মানে বঙ্গবন্ধুর মতো মানুষ, জাতির পিতার হত্যাকাণ্ডকে যখন আপনার বিচার বহির্ভূত রাখা হয়েছে, এরকম এত বড় বড় অপরাধ হয়েছে যে সেই তুলনায় আপনার আমি মনে করি যে এই যে পুরো বিষয়টা, এই বিষয়টার মধ্যে আপনার মানে একেবারে যে সবকিছু নিয়ম মেনে হয়েছে সেটা কিন্তু আমারও মনে হয় না। বা আপনার এর মধ্যে যে কিছুটা আপনার সংগোপন রাখার প্রচেষ্টাও নাই সেটাও বলবো না, কারণ তা না হলে ক্ষমা করা যদি 2 বছর আগে হয়ে থাকে তাহলে সেটা প্রকাশ কেন হলো না, মিডিয়াও বা কেন জানতে পারলো না। এবং যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে মিডিয়াও তো জানতো না, জানলো এতদিন পরে। তো সেই ক্ষেত্রে আপনার মানে এতটা সংগোপনে, অথবা মিডিয়া জেনেও প্রচার করেনি, সেটাও হতে পারে, জানি না, সেটা আপনারাই ভালো বলতে পারবেন ডিটলু। কিন্তু ঘটনাটা যেটা সেটা হচ্ছে যে মানে সেটা আছে, কিন্তু এই প্রশ্নটাও কিন্তু আছে যে তাদের বিরুদ্ধে যে হত্যার অভিযোগ, সেই অভিযোগটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা, সেও প্রশ্নগুলো আছে। যদিও যে কোনো হত্যায় একটা মানুষের জীবন চলে গেছে এবং সেই জীবন মূল্যবান, প্রতিটি জীবনই মূল্যবান, কাজে তার সাথে যারা সংযুক্ত তাদের বিচার অবশ্যই হওয়া দরকার এবং শাস্তি হওয়া দরকার। কিন্তু যিনি কেউ যদি আসলেই আপনার অপরাধী না হয়, তাহলে নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায় সেটাও সুনিশ্চিত করা দরকার। তো এগুলো সবকিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনার
মানে তাদের অপরাধ মার্জনা রাষ্ট্রপতি মানে সেটা বিধেয় মনে করেছেন সেটা নিয়ে আমার কথা নাই, কিন্তু ওই যে সেনা প্রধানের ভাই যখন বলেন যে তিনি র‍্যাব দিয়ে কাজ করান, হ্যাঁ, সেগুলো কিন্তু প্রবলেম্যাটিক এই কারণে যে আপনার এটা আমাদের দেশের আইন ব্যবস্থায় বিচার ব্যবস্থার মধ্যে যে সংকটগুলো এখনো আছে, এবং এটা কিন্তু বাস্তবতা যে আমাদের এখানে তো আমরা যেটা আপনার আসিফ বললেন, আমরা তো নারায়ণগঞ্জের ঘটনার কথা ভুলি নাই, তাই না? কাজে এইখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোন কোন সদস্য তারা যে বিশেষ বিশেষ উদ্দেশ্যে কাজ করেন, ব্যবহৃত হন, তার প্রমাণও তো আমাদের দেশে একেবারে যে নাই তা তো না। সবকিছু মিলিয়ে আমরা আসলে একটা কঠিন পথ অতিক্রম করছি, তবে আমরা ধীরে ধীরে একটা আইনের শাসন প্রতিষ্ঠার দিকে এগোচ্ছি। সেটা যে একেবারে অনেক দূর এগিয়ে গেছে এটাও আমি মনে করি না, এটা বলাটাও ঠিক হবে না, হ্যাঁ। কিন্তু আমরা আপনার অন্তত পক্ষে আপনার যে চরম দুঃসময়ের মধ্যে দিয়ে গত ধরেন ৪৫ বছরের ইতিহাসে আমরা অতিক্রম করেছি, ৪৫ কেন ৫০ বছরের ইতিহাসে অতিক্রম করেছি, সেই জায়গা থেকে আমরা আপনার ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি, আমি এটুকুই বলবো। জি, প্রফেসর আসিফ নজরুল কিছু যোগ করবেন আর এই প্রসঙ্গে? বা আমি তো মেজবাহের সাথে অবশ্যই একমত হব। ধরেন জেলখানার ভিতর যে হত্যাকাণ্ড হয়েছে আর বঙ্গবন্ধু যে হত্যাকাণ্ড হয়েছে, এর চেয়ে গুরুতর পাপ তো হতে পারে না। এবং আমি কালকে আপনার একটা বই পড়ছিলাম মেজর হাফিজউদ্দিনের, খুবই অসাধারণ বই, এবং অনেকগুলো বইতেই পড়েছি। জেল হত্যা পরে আপনার যেভাবে খন্দকার মুশতাক এবং ওসমানী সাহেব খালেদ মোশাররফের সাথে আলোচনা ক্রমে আপোষ রফার অংশ হিসাবে খুনিরা পালিয়ে যায়, তারপর তারা পরবর্তীকালে যারা নানাভাবে তারা পুরস্কৃত হয়, এগুলি জঘন্যতম অপরাধ। কিন্তু আমার একটা পার্থক্য হচ্ছে মেজবা ভাইয়ের সাথে বক্তব্যের সাথে, সেটা হচ্ছে ধরেন আজকে যদি কোনো একটা বাসায় ধরেন ডাকাতি হলো, ডাকাতি হওয়ার পর আমি যদি বলি আরে ভাই বাংলাদেশে এর আগে কত খুন হয়েছে, কত মানুষ মরে গেছে, ডাকাতি তো একটা গৌণ অপরাধ, যাও। এটা তো এরকম না, অপরাধ অপরাধী। এর আগে অনেক বড় খুন হয়েছে, রেপ হয়েছে, গুম হয়েছে, এই জন্য কি আমরা চুরির মামলা নেই না? আর এখানে বিষয়টা হচ্ছে একজন আমি কিন্তু তা বলিনি আসিফ, আমি কিন্তু তা বলিনি। আপনি বললেন, আমি বলবো, আপনি বলেন। না, আপনি বলছেন যে ওইগুলির তুলনায় গৌণ না, ঠিক আছে, আমি অবশ্যই ওইগুলির তুলনায় গৌণ। আমি বলছি এটাও আমাদের খুব ডিস্টার্ব করে, কারণ এটা একটা সিটিং আর্মি চিফকে নিয়ে, এবং আপনি যে কথাটা বললেন আর্মি চিফের ভাই বলছে যে আমি র্যাবকে টেপকে দিয়ে কাজ করাই। আর একটা কথা কি মেজর ভাই, ওদের কিন্তু শাস্তি হয়েছে মরে যারা গুলি খেয়েছে তাদের ডাইং ডিক্লারেশন অনুযায়ী মরে যাওয়ার সময় তারা স্টেটমেন্ট দিয়েছে। দুইটা লোকের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে। এবং এটা তো আপনার ধরেন আদালতে বিচার হয়েছে, আদালতে যদি বিচার, আদালতে দীর্ঘ প্রক্রিয়ায় বিচার হয়েছে, এই দীর্ঘ প্রক্রিয়া এখন আপনি প্রশ্ন তুলতে পারেন আদালতে বিচার ঠিক মতো হয়েছে নাকি, তাহলে তো আমাদের কোনো ইনস্টিটিউশন থাকবে না। আমার কাছে মনে হয়েছে কি যে অবশ্যই আপনার আমাদেরকে এই জিনিসগুলো প্রচন্ড বিব্রত করে, প্রচন্ড হন্ট করে, প্রচন্ড আঘাত করে। এবং আমার কাছে নিজের কাছে মনে হয়েছিল আমাদের প্রধানমন্ত্রী যদি আর্মি চিফকে বা আর্মি চিফ যদি নিজেও যদি রিজাইন করতেন, ওনার 3 মাস আছে, আর রিজাইন করে যদি চ্যালেঞ্জ করতেন যে কোথায় অন্যায় আছে, ঠিক আছে আপনারা ইনভেস্টিগেট করে বের করেন, তাহলে তো উনি হিরো হয়ে থাকতেন। কিন্তু যেই প্রক্রিয়ায় যে অদ্ভুত অদ্ভুত ল্যাঙ্গুয়েজে আপনার যেভাবে উত্তর দেওয়া হচ্ছে, এগুলি আপনার রিজনেবল মনে হচ্ছে না এবং খুব কনভিন্সিং মনে হচ্ছে না। এবং মেজবা ভাই আপনি খেয়াল করে দেখেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী হচ্ছে অন্যতম প্রধানমন্ত্রী, ওনারা বলছেন যে ওনারা জানেন না। এটা হয় মেজবা ভাই, সাংবাদিকরা না জানুক, স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী জানে না 2 বছর আগে ক্ষমা হয়ে গেছে, তো এটা আপনার মনে প্রশ্নের উদ্বেগ করে না মেজবা ভাই? জি, অধ্যাপক মিজানুর রহমান। নিশ্চয়ই আমি তো আপনার সেই প্রশ্নটা আপনার সাথে আমিও রেজ করতে চাই আসিফ। আমার মনে হয় যে স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না, আইনমন্ত্রী জানেন না, তারা মার্জনা পেলেন, এটা তো হতে পারে না। আসলে এগুলো আমাদের দেশে অ্যাকাউন্টেবিলিটি যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো তো বিভিন্ন স্তরে এখনো বিদ্যমান। হ্যাঁ, মানে আপনার এরকম দুজন গুরুত্বপূর্ণ মানুষকে বাদ দিয়ে এটা কিভাবে হয়? আমার কাছে তাদের এই অস্বীকৃতিটাই আমার কাছে মানে অগ্রহণযোগ্য মনে হয়। বরং আমার মনে হয় যে ধরুন মানে তাকে যদি কম্পিটেন্ট মানে রাষ্ট্রপতি যদি মনে করেন, তার তো নিশ্চয়ই একটা ভ্যালিড গ্রাউন্ড আছে। এবং এখানে কিন্তু আমি এই কথাটাও বলবো যে আপনার ধরুন যে ব্যক্তি নিহত হয়েছেন, সেই ব্যক্তির রাজনৈতিক পরিচয়ের কথাও কিন্তু আবার অনেকে বলছেন না। সেই ব্যক্তির রাজনৈতিক পরিচয় এবং তার ভূমিকা, এগুলো নিয়েও নানান প্রশ্ন নানান মহল থেকে আমি শুনছি, আমি তো জানি না। কিন্তু আপনার যাই হোক, মানে সবারই আপনার আইনের কাউকে হত্যা করার অধিকার কারণ নাই, আইন তার নিজের গতিতে কাজ করার কথা। কিন্তু বাংলাদেশে দুর্ভাগ্যজনক ভাবে হলেও সবসময় এটা হয় না। তো সেই ক্ষেত্রে আমি বরং মনে করি যে তাকে যদি রাষ্ট্র মনে করে থাকে, রাষ্ট্রপতি মনে করে থাকে,
আর রাষ্ট্রপতি তো এককভাবে সিদ্ধান্ত দেন না, রাষ্ট্রপতির সিদ্ধান্তটা চরম পর্যায়ে যাওয়া হয়, চূড়ান্ত পর্যায়ে। এটা তো আপনার ভাই একটু সংশ্লিষ্ট ইন্টারাপ্ট করি, দপ্তরগুলোর মধ্যে দিয়ে পত্রিকা হয়। আমি রিপোর্ট শেষ করে দিই। সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে দিয়ে যেই তো আপনার মানে জি ইয়াটা হয়। তো সেদিক থেকে আপনার এই যে আপনার মানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রীর অস্বীকৃতিটা, সেটা খুব জরুরি ছিল বলে আমার মনে হয় না। আর আমি তবে এই ক্ষেত্রে আপনার একটা কথা বলতে পারি যে আল জাজিরার যে রোলটা, আল জাজিরার রোলটা নিয়েও কিন্তু মানে আমার মানে সারা দেশে আপনি বাংলাদেশের কনটেক্সটে যদি দেখেন, তাহলে আল জাজিরার রোলটাও কিন্তু মানে প্রশ্নের উদ্যোগ করেই। আল জাজিরার আপনার বিশেষ পক্ষপাতিত্ব, বিশেষ করে যারা আপনার যুদ্ধাপরাধী তাদের প্রতি তাদের যে পক্ষপাতিত্ব, এটা কিন্তু বহু পুরনো বিষয়, এবং যে বিদেশি সাংবাদিক রিপোর্টার সাথে জড়িত তার ভূমিকাও খুবই বিতর্কিত। এবং বাংলাদেশে তার একটা অবস্থানের কথা আমরা সবাই জানি, তার ব্যক্তিগত অবস্থান, এবং সেগুলো সাথে মিলিয়ে নানান রকমের নানান প্রশ্ন আছে। কাজে আপনার আল জাজিরা এবং আল জাজিরার যে মানে আপনার তথ্য, সেই তথ্যের মধ্যে কিছু কিছু জায়গায় যে একেবারেই ভুল, একেবারেই মিথ্যা, সেটাও তো আপনার ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। কাজে সবকিছু মিলিয়ে এই গোটা বিষয়টার মধ্যে আসলে একটা রাজনীতির খেলা আছে, আল জাজিরার তরফ থেকেও আছে এবং আমাদের দেশের ভেতর থেকেও আছে। সেটাকেও কিন্তু মাথায় রাখতে হবে। কাজে আপনার নিরপেক্ষভাবে যদি আমরা জাজ করতে চাই, তাহলে আমি বলবো যে আপনার আপনার এই রিপোর্টটাকে আপনার মানে নিয়ে যেভাবে আমাদের এখানে একটা রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা করা হচ্ছে, কিংবা বিদেশি কোনো কোনো মহলকে আপনার বাংলাদেশের বিপক্ষে সক্রিয় করে তোলার চেষ্টা করা হচ্ছে, সেইটা খুব জরুরি না। বরং আমাদের দেশের মধ্যে একটা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট করার জন্য, একটা রেসপন্সিবল গভর্নমেন্ট করার জন্য আমাদের যে সংগ্রামটা, সেই সংগ্রামটা যে আরো জোরালো করা দরকার, সেই বিষয়টার দিকেই আমাদের মনে হয় জোর দেওয়া দরকার। এবং আমাদের যে যথেষ্ট অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট আমরা এখনো করতে পারি না, একটা সিস্টেম করতে পারি না, তার যে নানান ফাঁক ফোকর জি আছে, সেই জায়গাগুলো এর মধ্যে দিয়ে প্রমাণিত। প্রফেসর আসিফ নজরুল কিছু যোগ করবেন, আমি অন্য প্রসঙ্গে যাব। না আমি ঠিক আছে মেজবাহের সাথে একমত। আমি মেজবা ভাইকে শুধু একটা জিনিস বলি কি, মেজবা ভাই হারিস আর আনিসের যে কথা উঠছে, তারা কিন্তু রাষ্ট্রপতির ক্ষমা পান নাই। তারা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যে ক্ষমাটা 501, সেটা রাষ্ট্রপতি ইনভলভ থাকেন না। আর সাংবিধানিক ভাবে যেটা, সেটা রাষ্ট্রপতি ইনভলভ থাকেন। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যে ক্ষমাটা, সেখানে অবশ্যই আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইনভলভ থাকতে হয়, এবং একটা স্টেজে প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদন লাগে। তো এই জন্যই আমি খুব অবাক হচ্ছি না যে আমি একটু আইন জাস্ট মন্ত্রণালয় প্রফেসর আসিফ আমি নজরুল তো সে শুনতে কথা চাই, বলবো। আমরা মানে সবাই মোটামুটি ওয়াকিবল যে রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারেন, যদিও সেটা একটা প্রসেসের মধ্য দিয়ে হোম মিনিস্ট্রি থেকে ইনিশিয়েট করা হয়, তার সঙ্গে সরকারের সিদ্ধান্ত থাকে। কিন্তু এই সিদ্ধান্তের বাইরেও আপনি বলছেন যে ফৌজদারি অপরাধের যে কোনো ক্ষমা কি সরকার করতে পারে যে কাউকে? হ্যাঁ আমি সেটাই তো বলছি, ফৌজদারি কার্যবিধিতে 501-এর হুম ক্যাটাগরিক্যালি বলা আছে। প্রসেসটা আমি একটু বলি আপনার, 501-এ কি বলা আছে। 501-এ বলা আছে, আমি যদি ধরেন দণ্ডপ্রাপ্ত হলাম, দণ্ডপ্রাপ্ত হওয়ার পর আমি সরকার কাছে আবেদন করব, কোনো একটা গ্রাউন্ড দেখায় যে এই কারণে আমার দণ্ডটা ঠিক হয় নাই, কোনো একটা কারণ দেখাবো। তারপর সরকার নিজে নিজে এটা করতে পারবে না, যেই আদালত আমাকে শাস্তি দিয়েছে সেই আদালতের ওপিনিয়ন চাবে, সেই ওপিনিয়নের ভিত্তিতে ফাইল প্রসেস হবে, আইন মন্ত্রণালয়ের মতামত যাবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত যাবে, তারপর প্রধানমন্ত্রী অফিসের অনুমোদন লাগবে, তারপরে ক্ষমা হবে। না বাট আমি একটু বোঝার জন্য প্রফেসর আসিফ নজরুল, আপনি যেহেতু আইনের শিক্ষক, বোঝার জন্য যে যেই আদালত দণ্ড দিয়েছে সেই আদালতের মতামত চাইবে, সেই আদালত কি তার সিদ্ধান্ত পরিবর্তন করে মতামত দেয়? যে কাউকে ধরেন 10 বছরের কারাদণ্ড দিল, সেই আদালত কি বলবে যে না 10 বছর না এখন 2 বছর, বা আর তার দণ্ডর দরকার নেই? আমার শোনেন, আমার জানা মতে, আমি একজন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজকে জিজ্ঞেস বা করেছিলাম এই আইনটা কতটা যৌক্তিক আইন আমার কাছে মানে খুবই ইরাশনাল মনে হচ্ছে। জিলুর, আমার জানা মতে ফৌজদারি কার্যবিধির 501 অনুযায়ী আজ পর্যন্ত বাংলাদেশে কাউকে ক্ষমা দেওয়া হয়েছে বলে আমি জানি না। এটা বাংলাদেশে প্রথম ব্যবহার করা হলো। আর আপনি যৌক্তিকতা জানতে চেয়েছেন, আমি একটু বলি। যৌক্তিকতাটা হচ্ছে, বা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যা ক্ষমা করতে পারেন, এগুলি কারণ আছে। ধরেন আজকে আমার শাস্তি হয়ে গেল, শাস্তি হয়ে যাওয়ার পর দেখা গেল আসল যে খুনি সে এসে স্বীকার করলো যে খুনটা আসলে সে করেছিল, এটা আমি ইনভলভ ছিলাম না। তখন আপনি কি করবেন? ওই সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রপতি মাফ করে দেয়, ওই সমস্ত সেটা ঠিক ক্ষেত্রে আছে, ফৌজদারি সেটা নিয়ে আমি কথা কার্যবিধি মাফ বলছি করা যায়। আরো গ্রাউন্ড আছে। আপনি তো যৌক্তিকতা জানতে চেয়েছিলেন, এগুলো একটা নোবেল পারপাসে করা হয়েছে। কোন অপরাধীকে ক্ষমা করে দিব, রাষ্ট্র ইচ্ছা মতো ক্ষমতা প্রয়োগ করবে এই জন্য না। যদি মিসক্যারেজ অফ জাস্টিস থাকে, যদি কোনো হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থাকে, কারণ একটা লোককে শাস্তি দেওয়া হলো, শাস্তি দেওয়ার পরে
আমি একটু বলি, শাস্তি দেওয়ার পরে ধরেন তার সে প্যারালাইজড হয়ে গেল, বা একটা মহিলাকে শাস্তি দেওয়া হলো, তার 7টা বাচ্চা আছে, সে তার ড্রাগ অ্যাডিক্ট স্বামীকে খুন করে ফেলেছে, তার সাজা হয়ে গেল, সাজা হয়ে যাওয়ার পর সে মানবিক কারণে একটা আবেদন করলো যে আমার সাজাটা কমায় দাও, আমার বাচ্চাগুলো আছে। এই সমস্ত মানবিক কারণে এই স্কোপগুলো রাখা হয়েছে, ক্লিয়ার, কোনো অপরাধীকে, ধর্ষ অপরাধীকে রাজনৈতিক বিবেচনা ক্ষমা করার জন্য ক্লিয়ার। না। আমি একটু ইতিহাসের শিক্ষকের কাছে যাচ্ছি যে আরেকটি বিতর্ক এই মুহূর্তে বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের সময় তার অবদানের জন্য যে খেতাব, বীর উত্তম খেতাব, সেই খেতাবটিকে প্রত্যাহার করে নেবার জন্য জামুকা একটি সিদ্ধান্ত মানে প্রস্তাব রেখেছে সরকারের কাছে, এবং এটি প্রক্রিয়াধীন। সরকারি এটি কোনো সিদ্ধান্ত নয়, কিন্তু সরকারের অনেক কর্তা ব্যক্তি এটিকে সমর্থন জানিয়েছেন। বিএনপি এটি নিয়ে প্রতিবাদ বিক্ষোভ করেছে, এবং এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। আপনার কাছে কি মনে হয় যে কি হওয়া উচিত আসলে? এটি মানে এই আলোচনা বিতর্ক বাংলাদেশের রাজনীতির জন্য কতটা ইতিবাচক বা কল্যাণকর? শুনুন, মানে আমি মনে করি যে খেতাবটা কিসের জন্য এটা কিন্তু বিবেচনা করার বিষয়। খেতাবটা তো মুক্তিযুদ্ধে অবদানের জন্য। তো কাজেই মুক্তিযুদ্ধে অবদান নিয়ে কি নতুন কোন তথ্য প্রকাশিত হয়েছে সরকারের কাছে, গোয়েন্দা সংস্থার কাছে, কিংবা মুক্তিযোদ্ধা কাউন্সিল যারা আছে তাদের কাছে কি নতুন কোন তথ্য আছে যেটা প্রমাণ করে যে আলোচ্য যে ব্যক্তি, এই ক্ষেত্রে জিয়াউর রহমান, তিনি ৭১-এ মুক্তিযুদ্ধের সময় তার এমন কোনো ভূমিকা ছিল যেটা জ্ঞাত ছিল না, বা সেই সময় নোটিশে নেওয়া হয় নাই, যেটা তার প্রাপ্য ছিল না, বা পরে প্রকাশিত হয়েছে তার সেই নেতিবাচক ভূমিকার কথা? কাজেই তাকে তার এই খেতাবটা প্রত্যাহার করা দরকার। তো সেরকম বিষয়গুলো কিন্তু যদি থাকে তাহলে সেটা আপনার সেটা নিশ্চয়ই তারা বিবেচনা করতে পারে। কিন্তু কিন্তু সেরকম কিছু থাকলে সেটা তো জামুকা তো জানতে হবে। আমাকে বলতে দেন, জি 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 সেটা তো জানতে হবে। হ্যাঁ, যেমন ধরুন আমি বলি যে খন্দকার মোস্তাক আহমেদ মুক্তিযুদ্ধ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র, যারা আমাদের স্বাধীনতা যুদ্ধের মানে চরম বিরোধিতা করেছে, সেই রাষ্ট্রের সাথে যোগাযোগ স্থাপন করেছেন, পাকিস্তানের সাথে যোগাযোগ স্থাপন করেছেন, এবং তিনি আপনার এমনকি তখন যারা এমপি ছিলেন তাদের একাংশকে দেশে ফিরিয়ে আনতে এবং পাকিস্তানের সাথে একটা কনফেডারেশন করার উদ্যোগ নিয়েছিলেন। এই বিষয়গুলো কিন্তু এখন আগের চেয়ে অনেক পরিষ্কার। এখন জিয়াউর রহমান কি এরকম কোন উদ্যোগের সাথে ছিলেন যুক্ত? সেই প্রশ্নগুলো মীমাংসা হওয়া দরকার। আমি জানি না, কিন্তু আমি তো ধরুন এই ব্যাপারে সরকারের কাছে সবচেয়ে সঠিক তথ্য আছে। মানে কি কারণে এখনো সরকারি সিদ্ধান্ত কিন্তু আসে নাই। এটা হচ্ছে আপনার মুক্তিযোদ্ধাদের যে প্রতিষ্ঠান, এই বিষয়গুলো নিয়ে যারা দেখেন তাদের এটা একটা প্রস্তাবনা। তো সেই ক্ষেত্রে তাদের প্রস্তাবনার ভিত্তি কি সেটাও আমাদের কাছে এখনো স্পষ্ট নয়। আমি যদি খুব স্পষ্ট করে বলি তাহলে আমি মনে করি যে মুক্তিযুদ্ধে সাহসী অবদান রাখার জন্য যে খেতাব একজন মুক্তিযোদ্ধা পেয়েছেন, সেটা অন্য কোনো বিবেচনা থেকে, এমনকি মুক্তিযুদ্ধোত্তর কালে তার যে নেতিবাচক ভূমিকা, জিয়াউর রহমানের নেতিবাচক ভূমিকা মুক্তিযুদ্ধোত্তর কালে যে চরম নেতিবাচক ভূমিকা, হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রে যেটাকে আমি আপনার মানে কি বলবো দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী ভূমিকা বলেও মনে করি। হ্যাঁ, কিন্তু তারপরে আমি বলবো যে আপনার মুক্তিযুদ্ধের খেতাব মুক্তিযুদ্ধোত্তরকালের ভূমিকা দিয়ে বাতিল হয় না, হওয়া উচিত না। কিন্তু মুক্তিযুদ্ধ চলাকালে তার ভূমিকার মধ্যে যদি আপনার দেশ বিরোধী কোনো উপাদান থেকে থাকে এবং সেই তথ্য যদি সরকারের কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ সহ থেকে থাকে, তাহলে নিশ্চয়ই সরকার সেই সিদ্ধান্ত নিতে পারে। হ্যাঁ, তো এটা তবে মানে সরকার কেন নিচ্ছে, কি এভিডেন্সের ভিত্তিতে নিচ্ছে, সেটা কিন্তু স্পষ্ট করতে হবে। আমি যেটি বলতে চাইছিলাম যে এটা আপনার স্পষ্ট করতে হবে, না হলে এটা দেশের মানুষ। জামুকা আরো কয়েকজনের খেতাব প্রত্যাহারের কথা বলেছে, তারা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি, কিন্তু জিয়াউর রহমানের ক্ষেত্রে তারা 3টে কারণ বলেছে। আপনি জানেন যে একটি হচ্ছে সামরিক শাসন জারি করা, মানে সংবিধান ইগনোর করে ক্ষমতা দখল। তাদের ভাষ্য অনুযায়ী তারা বলছেন যে তিনি বঙ্গবন্ধুর খুনিদের দেশ থেকে সহায়তা করেছেন, যদিও সেই সময়টাতে তিনি বন্দী ছিলেন, অনেকেই ইতিহাস তাই বলে। এবং তৃতীয়ত হচ্ছে যে তিনি
তাদেরকে সুবিধা দিয়েছেন বঙ্গবন্ধুর খুনিদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, বিভিন্ন দেশে বিভিন্ন দূতাবাসে কাজকর্ম করতে, এই কারণগুলো যেটি মানে তারা উল্লেখ করেছেন। আপনি অবশ্য বলছেন যে মুক্তিযুদ্ধোত্তর ভূমিকার জন্য মুক্তিযুদ্ধের সময়কার দেয়া খেতাব প্রত্যাহার করা সমীচীন নয়। Am I right? হ্যাঁ, আমি মানে আই স্ট্যান্ড বাই হোয়াট আই সেড। হ্যাঁ, আমি মনে করি যে দেখুন, আমাদের মুক্তিযুদ্ধোত্তরকালে অনেক মানুষেরই ভূমিকা নিয়ে সমস্যা আছে। হ্যাঁ, এবং আবার মুক্তিযুদ্ধের সময় এই দেশের মানুষই কিন্তু একটা অসাধারণ অমিত তেজের প্রকাশ রেখেছে, এবং যে মানে সাহসের প্রমাণ রেখেছে সেটা একটা পৃথিবীর ইতিহাসে তুলনীয় খুব কম আছে। তো সেদিক থেকে আপনার মানে আমি মনে করি যে মুক্তিযুদ্ধের ভূমিকাটাকে যদি মুক্তিযুদ্ধোত্তর কালে আপনার কোনো কর্মকাণ্ড দিয়ে অ্যানালিসিস করা হয়, তাহলে সেটা আপনার বিতর্কের জন্ম দেবে। সেটা বিতর্কের জন্ম, অধ্যাপক আসিফ নজরুল। সেটা বিধেয় নয়। তবে যদি মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এবং যথেষ্ট ভ্যালিড কারণ থাকে, তাহলে নিশ্চয়ই সেটা আপনার। অধ্যাপক আসিফ নজরুল। আচ্ছা, একটা কথা হচ্ছে যে মেজবাহ ভাই যে বলেছেন যে কি কারণে করা হচ্ছে, এটা কিন্তু সবাই বলেছেন। জামুকাতে যারা আছেন, যারা ওইদিন মিটিং করেছেন, তারা প্রত্যেকেই প্রথম আলোকে ইন্টারভিউ দিয়ে বলেছেন, জিল্লুর যে কারণগুলো বলেছে সেগুলি বলেছে, প্রত্যেকটা হচ্ছে মুক্তিযুদ্ধের পরের কারণ। অলরেডি তারা প্রায় ৫-৬ জন, তাদের মধ্যে প্রত্যেকে অভিন্ন বক্তব্য দিয়েছেন, আইনমন্ত্রীও বক্তব্য দিয়েছেন। তাদের প্রতিটা বক্তব্য হচ্ছে মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন সময় জিয়াউর রহমান সাহেবের ভূমিকার জন্য। মেজো ভাই ইতিহাসের শিক্ষক, নিশ্চয়ই উনি অনেক বই পড়েছেন। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর প্রায় শখানেক বই পড়েছি। বিশেষ করে যারা মুক্তিযোদ্ধা তাদের বই খুবই আগ্রহ নিয়ে পড়েছি, যেমন আপনার মেজর মইনুল হোসেন চৌধুরী, তারপর আপনার মেজর হাফিজউদ্দিন, তারপর আমাদের তাজউদ্দিন সাহেবের যিনি ছিলেন মইদুল হাসান, তাদের বইগুলো খুব ভালো করে পড়েছি। কারণ তারপর গোলাম মুর্শিদের বই আছে, নির্দলীয় ইতিহাস, আমার মনে এটা ভালো বই। কাদের সিদ্দিকের বই ভালো বই, জাহানারা ইমামের বই তো আছেই। এখন আমার কাছে মনে হয়েছে কি যে আমরা কোনোদিন কোনো ইতিহাসে যুদ্ধকালীন সময়, অবশ্যই উনি যেটা বলেছেন খন্দকার মোশতাকের ভূমিকা নিয়ে একটা কথা উঠেছিল, যুদ্ধকালীন সময় শেখ মনির ভূমিকা নিয়েও কথা উঠেছিল, মুজিব বাহিনীর ভূমিকা নিয়েও কথা উঠেছিল। এটা নিশ্চয়ই মেজবা ভাইয়ের জানা আছে, মূলধারা ৭১ বইতে এখনো আছে। কিন্তু জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে আমি কোনোদিন কোনো কথা দেখি নাই ১০০টা বইয়ের কোথাও। তবে কামালপুরের যুদ্ধে যে সিদ্ধান্তটা উনি নিয়েছিলেন, সেটা তিনি অতিরিক্ত সাহসের পরিচয় দিয়ে নিয়েছিলেন, অতিরিক্ত ঝুঁকি নিয়েছিলেন কিনা সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে, যে এই যুদ্ধটা এড়ানো যেত কিনা। ঠিক আছে, এবং এখানে অনেক বড় বড় মুক্তিযোদ্ধার যে বই আছে, মেজর হাফিজ যিনি এই যুদ্ধে অংশ নিয়েছেন, এটাকে লিড করেছেন, তিনি বলেছেন যে তারা বারবার টাইম চেয়েছিলেন, আরেকটু টাইম চেয়েছিলেন, কিন্তু জিয়াউর রহমান সাহেবকে ভারতীয় পক্ষ থেকে বলা হয়েছে না, টাইম দেওয়া যাবে না, এটা করতেই হবে। এটা তো যুদ্ধের রণকৌশল, এটা অন্য বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কি, ধরেন যুদ্ধের পরবর্তীকালীন ভূমিকা নিয়ে যে কন্ট্রোভার্সির কথা মেজো ভাই বলেছেন, এটা সত্যি। এইটা নিয়ে ডিবেট সবার মধ্যে আছে। যেমন ধরেন আপনি যদি খুব নিরপেক্ষভাবে দেখেন যে বঙ্গবন্ধু সরকারও কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে, আপনার নিশ্চয়ই মনে আছে মেজো ভাই, সফদর সাহেব নামে একজন ছিল, ইআই চৌধুরী সাহেব নামে একজন ছিল, তৎকালীন পুলিশ এবং গোয়েন্দা বিভাগে কর্মরত সিনিয়র কর্মকর্তা, যারা পাকিস্তান বাহিনীর হয়ে, পাকিস্তান সরকারের হয়ে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে রোল রেখেছেন। উনি কিন্তু তাদেরকে চাকরিতে বহাল রেখেছেন। আপনার কাছে যদি এটা, আপনি নিশ্চয়ই জানেন, এটা আপনি ইতিহাসের প্রফেসর, আপনার জানার কথা। এবং তখন আপনার আমাদের গণহত্যার অন্যতম নায়ক জনধিকৃত জুলফিকার আলী ভুট্টো, ওনাকে বঙ্গবন্ধু বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে এনেছেন, এবং ওনার সাথে কোলাকুলি ছবি আমাদের এখানে এখনো আছে। এবং এগুলি উনি করেছিলেন তৎকালীন রাষ্ট্রীয় এবং বৈশ্বিক অবস্থার বাস্তবতায়। কিন্তু যারা আপনার সমালোচক, যারা বাজে কথা বলতে অভ্যস্ত, তারা এটা নিয়েও বাজে কথা বলতে পারে। তো বাজে কথা বলার, সমালোচনা করার অনেক স্কোপ, অনেক ক্ষেত্রে থাকে। বাংলাদেশে আপনি কোন সরকারের ক্ষেত্রে বলতে পারবেন না এই ধরনের কন্ট্রোভার্সি নিয়ে আপনার প্রশ্ন তোলা না যায়। ধরেন আপনি বলতে পারেন যে জিয়াউর রহমান সাহেব কিন্তু সামরিক আইন উনি জারি করেন নাই, উনি ৯ দিন পরে সামরিক বাহিনী প্রধান হয়েছিলেন। অফকোর্স উনি এটা কন্টিনিউ করেছেন। আবার অনেকে আপনার বলতে পারে যে চতুর্থ সংশোধনীতে তো পুরা সংবিধানের চেহারাই চেঞ্জ করে দেওয়া হয়। এর তো সংবিধান তো পঞ্চম সংশোধনী করে বরং কিছু কিছু জিনিস রিভাইভ করা হয়, বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতার মতো। এগুলি, আমার মত হচ্ছে এগুলি শাসনতান্ত্রিক বিতর্ক, এগুলি রাজনৈতিক বিতর্ক। শাসনতান্ত্রিক বিতর্ক, রাজনৈতিক বিতর্ক, এই সমস্ত বিতর্কের ভিত্তিতে মুক্তিযুদ্ধে সর্বোচ্চ যারা আত্মত্যাগ করেছেন, জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধুর পক্ষ থেকে দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, জেট ফোর্সের নেতৃত্ব দিয়েছেন, বঙ্গবন্ধু যাকে বাংলাদেশের সেনাবাহিনীর দ্বিতীয় প্রধান পদে আসীন করেছেন, এবং তাদের ওই সময়ের রোল নিয়ে জামুকার মতো একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আপনি গঠনতন্ত্র দেখলে দেখবেন এটা করার কর্তৃত্বই নাই তাদের।
তাদেরকে করা হচ্ছে মুক্তিযুদ্ধের লিস্ট যাচাই বাছাই করার জন্য, সেটাই তারা এতদিন যাবত করতে পারছে না। নানান কন্ট্রোভার্সি, সেটা এত বছর যাবত করতে পারছে না। এটা আমার ধারণা, আমার কাছে মনে হয় এই বিষয়টা আনা হয়েছে আল জাজিরায় যে সমস্ত অভিযোগ উঠেছে, যে সমস্ত বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে, এই বিতর্ককে একটা ধামাচাপা দেওয়ার জন্য। এবং আমি মেজর ভাইয়ের সাথে একমত, মুক্তিযুদ্ধকালীন সময়ে যে ভূমিকা আছে মানুষ আমাদের বীর সেনানায়কদের, সেখানে হাত দেওয়া উচিত না আনলেস এন্ড আনটিল ইউ হ্যাভ কনক্লুসিভ প্রুফ। এবং সেই প্রুফও একটা মানে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, যার এই ক্ষমতা আছে, সেই ধরনের প্রতিষ্ঠান এই ব্যাপারগুলো নিয়ে ডিল করবে। এখন ধরেন এই সমস্ত জিনিস যদি বঙ্গবন্ধু সরকার তখন ডিল করতো, বা পরে শেখ হাসিনার গভর্নমেন্ট 96 এ ক্ষমতা এসেছিল, তখন অনেক বড় বড় মুক্তিযোদ্ধারা বেঁচে ছিলেন। এখন কয়জন বেঁচে আছেন? তারা তো সবচেয়ে বড় সাক্ষ্য দিতেন। তখনও তো ওসমানী সাহেব বেঁচে ছিলেন। তো তখন আপনার এত বছর পরে, আপনি 50 বছর পরে হঠাৎ করে আপনার এটা কেন প্রয়োজন হলো? তখন মনে এটার পিছনে রাজনীতি আছে। তা আমি মনে করি এই সমস্ত অনাবশ্যক বিতর্ক দেশকে পিছিয়ে রাখার, দেশের মধ্যে বিভেদ হানাহানি তৈরি করার এবং আমাদের মধ্যে ঘৃণা তৈরি করার, আমাদেরকে একদল আরেকদলের প্রতি উন্মত্ত হওয়ার, রাগী হওয়ার। আজকে জিয়াউর রহমান সাহেবকে নিয়ে যখন এগুলি বলা হচ্ছে, জিয়াউর রহমান সাহেব তো প্রচন্ড জনপ্রিয় এখনো, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। এখন তার যারা সমর্থক আছে, তারা তো আমাদের বঙ্গবন্ধুকে নিয়েও আজে বাজে কথা বলার একটা সুযোগ পেয়ে যাচ্ছে। তা আমরা কি আমাদের এত বড় বড় টাওয়ারিং লিডার, আমি অবশ্যই বঙ্গবন্ধুর সাথে কারো তুলনা করছি না, কিন্তু এত বড় বড় মুক্তিযুদ্ধের সময় যারা টাওয়ারিং ফিগার ছিলেন, তাদেরকে নিয়ে আমরা অতীত নিয়ে বিতর্ক করব? অতীত, আমি তো ফান করে বলি, এই দেশে হয় অতীত নিয়ে রাজনীতি, বর্তমান নিয়ে ব্যবসা, আর ভবিষ্যৎ নিয়ে তামাশা। তো সেটা আমাদের বন্ধ করা দরকার। 1991 সনে গণতন্ত্র পুনরুদ্ধারের পরে আমরা মোটামুটি ভালো অবস্থানে ছিলাম 2014 সনে নির্বাচন পর্যন্ত। এখন পুরাটা অফ ট্র্যাকে চলে গেছে। সমস্ত কনস্ট্রাকটিভ ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য এই সমস্ত ইস্যু আনা হচ্ছে। অধ্যাপক মিসবাহ কামাল। হ্যাঁ, না আপনার আসিফ যা বললেন, আসিফের তো একটা পলিটিক্যাল পজিশন আছে, সেটা আমরা সবাই জানি, আপনারাও জানেন। আসিফ তার পলিটিক্যাল পজিশন থেকে কথাগুলো বললেন এবং জিয়াউর রহমানকে জাস্টিফিকেশন করলেন। আমি একজন ইতিহাসের শিক্ষক হিসাবে আমি ওই পথ মারাবো না। হ্যাঁ, আমি আপনার মানে জিয়াউর রহমানের অপকর্মগুলো সম্পর্কে খুবই অবগত। জিয়াউর রহমানের সাথে বঙ্গবন্ধুর খুনের যে প্রত্যক্ষ সংযোগ ছিল সে কথা আজকে প্রমাণিত। এবং আপনার আমাদের দেশকে মুক্তিযুদ্ধের ধারার থেকে ফেরত নিয়ে যাওয়ার এবং এখানে এক ধরনের আপনার মৌলবাদের পুনরুত্থানের ব্যবস্থা করা, সেই সমস্ত বিষয়গুলোতে জিয়াউর রহমানের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা, সেগুলো কিন্তু একেবারে আপনার আজকে দিবালোকের মতো স্পষ্ট। এবং আপনার 2014 সালের পরে যে দেশ একেবারে উচ্ছন্নে গেছে, এটাও মনে করার কোনো কারণ নাই আপনার। কাজে সেদিক থেকে আপনার আমি তার অনেক কিছুর সাথে একমত না। কিন্তু আমি যে জায়গাটাতে কথা বলেছি সেটা হচ্ছে যে আমি জানি না যে সরকারের কাছে কি তথ্য আছে। সরকারের কাছে আমি মনে করি যে 71-এর মানে মানে আসলে 75 বা মানে আপনার 75 অনওয়ার্ডস আপনার জিয়াউর রহমানের যে ভূমিকা, তাতে সেই ভূমিকাটা আপনার 71-এ তার যে ভূমিকার কথা আমরা জানি তার সাথে মেলে না। তো ফলে আপনার মানে যেটা বঙ্গবন্ধু তাকে উপপ্রধান করেছিলেন এটা ঠিক, বঙ্গবন্ধু তো মোস্তাককেও মন্ত্রিসভায় জায়গা দিয়েছিলেন। তো সেইখানে আপনার মোস্তাক তো কি করেছে সেটা আমরা সবাই জানি। হ্যাঁ, কাজে সেটা কোনো কথা নয়। কথাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আপনার আপনার মানে তার যে ভূমিকা, 71-এ যে ভূমিকা, সেগুলো আপনার মানে তলিয়ে দেখা দরকার। এবং গভর্নমেন্টের কাছে তথ্য আছে, 50 বছর কেন, আরো বহু বছর পরে আপনার ইনভেস্টিগেশন হতে পারে। ইনভেস্টিগেশন হয়, কিন্তু ইনভেস্টিগেশনটা আপনার নিরপেক্ষ হতে হবে, নৈর্ব্যক্তিক হতে হবে। সেই জায়গা থেকে যদি হয়, আমি মনে করি যে আপনার আপনার সে বিষয়গুলো নিয়ে আপনার দিয়ে যদি ভ্যালিড কিছু পায়, তাহলে নিশ্চয়ই আপনার সে খেতাব প্রত্যাহার হতে পারে। তবে আমি আমার যে জায়গাটা মৌলিক কথা বলেছি, আমি সেই জায়গায় স্ট্যান্ড করি। আমি মনে করি যে 71 এমন একটা বিষয় যে 71-কে আলাদা রাখা উচিত। 71-কে আলাদা রাখা উচিত। 71-এ যার যা ভূমিকা ছিল, তার জন্য যার যেটুকু পাওনা তাকে তা দিতে হবে। কেউ যদি জাতির পিতার অবস্থান মানে আপনার জোর করে পেতে চায়, যেটা জিয়াউর রহমানের অনুসারীরা জিয়াউর রহমানের জন্য পেতে চেয়েছেন, সেইটা একেবারে আমাদের দেশের রাজনীতিকে বিভক্ত করেছে। সেটা অন্যায়, অবিচার, ইতিহাসের বিকৃতি। কিন্তু আবার আমি যেটা মনে করি যে 71-এ যে যা কন্ট্রিবিউশন করেছেন, ইনক্লুডিং জিয়াউর রহমান, তাদের যা অবদান, সেই অবদানেরও স্বীকৃতি প্রয়োজন।
কাজে আপনার জি একাত্তরের নিরিখেই আমি মনে করি যে খেতাবটা আপনার মানে খেতাবটা অব্যাহত থাকা অথবা খেতাবটা প্রত্যাহার সেটা একাত্তরের নিরিখেই হতে হবে। একাত্তরের পরের নিরিখে করাটা ঠিক নয়, এটা মিস্টার আসিফ নজরুল এটা আপনার জি ন্যায়সঙ্গত নয়। মিস্টার আসিফ নজরুল কিছু বলবেন? আমি অন্য প্রসঙ্গে যাব, আমার হাতে খুব বেশি সময়ও নিয়ে না, আসছে। আমি শুধু একটা জিনিস বলবো, মেজা ভাই তো ইতিহাসের শিক্ষক, আমি তো আইনের শিক্ষক। মেজা ভাই যখন আমার সামনে বলে জিয়াউর রহমান সাহেবের ভূমিকা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে প্রমাণিত, প্রমাণিত শব্দটা উনি বলেছেন, তখন আমি মনে করি আমার প্রোটেস্ট করা উচিত। কারণ এইটা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে মামলা হয়েছিল, সেখানে আওয়ামী লীগ আমলে মামলা হয়েছে, আওয়ামী লীগ আমলে মামলা চলেছে, আওয়ামী লীগ আমলে রায় হয়েছে। এখানে জিয়াউর রহমানকে আসামি করা হয় নাই, এবং আদালতের অবজারভেশনে জিয়াউর রহমানের সংশ্লিষ্টতার কথা বলা নাই। কাজে উনি প্রমাণিত শব্দটা ব্যবহার করলেন, এটা আমার কাছে একটু অদ্ভুত লেগেছে। উনি অভিযোগ বলতে পারতেন, বাংলাদেশে বহু ব্যক্তির ব্যাপারে বহু অভিযোগ আছে। মেধা ভাই, আপনার আমার বিরুদ্ধেও বহু অভিযোগ আছে, আপনি জানেন, এসব প্রসঙ্গ তো বলা ঠিক না। তো আপনি আবার প্রায় আমাকে বলেন কি মেধা ভাই, বিভিন্ন প্রোগ্রামে আপনি বলেন আসিফের তো রাজনৈতিক অবস্থান আমাদের জানা আছে। তো এটা আমাকে একটু দুঃখ দেয়। আপনি কি আমাকে বিশ্ববিদ্যালয়ে কখনো দেখেছেন বিএনপি পন্থী দলের হয়ে আমি রাজনীতি করেছি, ইলেকশন করেছি, বা তাদের সভাতে গেছি? আপনি কি আমাকে দেখেছেন? আপনি কি আমাকে বিএনপির কোন সভায় দেখেছেন? বিএনপি 2বার সরকার গঠন করেছে, কোনোদিন কি কোন মন্ত্রীর সাথে কেউ আমার ছবি দেখাতে পারবে? মেজো ভাই, আমি পিএইচডি করেছি, পোস্টডক করেছি, কোনোদিন কি আমি কোনো অন্যায় সুবিধা নিয়েছি? আমি যে জীবন যাপন করি, আমার ঘর দেখেন এখনো, কোনোদিন কেউ বলতে পারবে আমি কোনো সুবিধা নিয়েছি? তখন আপনি যখন একটা এই লাইভ প্রোগ্রামে বলেন তার রাজনৈতিক অবস্থা জানি, আমিও তো আপনার সম্পর্কে অনেক কিছু জানি, তো আমি এটা বলি কারণ আমার কাছে তো প্রমাণ নাই। অভিযোগ তো আমাদের বাঙালি জাত এর বিরুদ্ধে অভিযোগ করে এটা বলে, তো আমি তো কোনোদিন বলি না। তো আপনি এরকম বললে আমি একটু দুঃখ পাই। আর আপনি যদি বলেন জিয়াউর রহমানের প্রতি আমার ভালোবাসা, এটা তো আমি প্রকাশ্যে সবসময় বলি, অবশ্যই ওনাকে আমি প্রচন্ড ভালোবাসি। আপনারা যেভাবে ইভ্যালুয়েট করেন আমি সেভাবে ইভ্যালুয়েট করি না। পত্রিকা লিখেই তো বলেছি, 16ই ডিসেম্বর প্রথম আলো সংখ্যাতে লিখে বলেছি, কয়েকদিন আগে পত্রিকা লিখে বলেছি, কোনো রাগ ঢাক নাই। সেটা যদি আপনি আমাকে বলেন রাজনৈতিক অবস্থান, অবশ্যই আমি জিয়াউর রহমানকে প্রচন্ড রেসপেক্ট করি, ভালোবাসি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ওনার যে অবদান আছে সেটা আমার কাছে একটা অসাধারণ একটা ঘটনা। এবং এরপরে ওনার কিছু কাজ নিয়ে অবশ্যই আপনি সমালোচনা করতে পারেন, বাট হয় না, ধরুন পৃথিবীতে শ্রেষ্ঠ প্লেয়ার হচ্ছে মেসি আর রোনালদো, পৃথিবীতে সবাই কি মেসি আর রোনালদোর ভক্ত? তা আপনারা ধরেন বাংলাদেশের শ্রেষ্ঠ নেতা বঙ্গবন্ধু, আপনারা বঙ্গবন্ধুর ভক্ত আছেন, অসুবিধা নাই, আমি তো অত্যন্ত সম্মান করি, আমি বঙ্গবন্ধুকে অত্যন্ত রেসপেক্ট করি। কিন্তু বাংলাদেশে বহু মানুষ যে জিয়াউর রহমানকে ভালোবাসে, আমিও যে ভালোবাসি, সেটাকে একটু রেসপেক্ট করলে ভালো হয়। নিশ্চয় কোনো কারণ আছে। জিয়াউর রহমানকে আমাকে কিছু দিবেন, উনি তো নাই আর পৃথিবীতে, ঠিক না? এবং আমি তো এই প্রকাশ্য টিভিতে এর আগে বহুবার বলেছি, আবারও বললাম, বাংলাদেশে যদি কোনোদিন কেউ দেখাতে পারে আমি বিএনপি গভর্নমেন্ট থেকে কোনো সুবিধা নিয়েছি, এবং তারেক রহমানের সাথে বা খালেদা জিয়ার সাথে, তারেক রহমানের সাথে মানব জমিন আয়োজিত একটা গোল টেবিল সভায়, যেখানে রকনউদ্দিন মাহমুদ, যেখানে আপনার সোহেল তাজ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন, সেটা ছাড়া জীবনে কোথাও কোনোদিন আমার দেখা হয়েছে, কথা হয়েছে, চ্যালেঞ্জ করলাম, তখন আপনারা যদি সব কথা বলেন তাহলে ঠিক আছে। জিয়াউর রহমানের জি প্রতি ভালোবাসা মানে বিএনপির ঠিক আছে, রাজনীতিকে, ঠিক আছে, সেটা আপনাকে নিয়ে বিএনপির আলোচনা রাজনীতিকে অ্যালাউ করা না। জি জিয়াউর রহমানকে প্রতি ভালোবাসা মানে ধন্যবাদ, খালেদা জিয়া বা তারেক রহমানকে অ্যালাউ করা না, ধন্যবাদ। আমার আসলে হাতে আর ডিফারেন্ট। খুব সময়ও নেই। অধ্যাপক মিসবাহ কামাল। হ্যাঁ, না এই বিষয়ে আমার আর কিছু বলার নেই। হ্যাঁ, এটা তো আর আলোচ্য না, আমাদের আলোচ্য যেটা ছিল সেটা নিয়ে আমরা কথা বলেছি। হ্যাঁ, জি আর মানে তার মানে আমার হাতে আমাদের সময় নেই। আমি শুরুতে যেহেতু আলোচনা বা প্রসঙ্গ হিসেবে তুলেছিলাম যে হ্যাঁ 3-4 মিনিট সময় আছে, যদি আপনারা 1.5-2 মিনিট করে একটু বলেন যে রোহিঙ্গা ইস্যুটি, আমি যে মিয়ানমারের পরিবর্তিত পরিস্থিতিতে সেনা অভ্যুত্থানের ফলে যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টিকে বাংলাদেশ যেভাবে ডিল করছে সেটা ঠিক আছে কিনা, কি করা উচিত, আপনাদের কোনো পরামর্শ সুনির্দিষ্ট খুব ছোট করে। আমি একটু আসিফ নজরুল আপনার কাছ থেকে শুনি 1 মিনিটে যদি বলেন, দেন আমি প্রফেসর মিসবাহ কামাল দিয়ে শেষ করব। আসলে এইসব বিষয় নিয়ে মেজা ভাই আমার চেয়ে অনেক ভালো জানেন, অনেক ভালো কাজ করেন উনি এইসব বিষয়ে। তো আমার কাছে মনে হয়েছে সরকার এখন পর্যন্ত ভাষান্তরের ব্যাপারটা নিয়ে কন্ট্রোভার্সি ছিল, আমরাও দিকভ্রান্ত ছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে সরকারের ডিসিশনটা সঠিক ছিল, এবং সরকার যেসব ভালো কাজ করে তার মধ্যে এটা অন্যতম ভালো কাজ। আমি এই বিষয়টা ইনডেপথ জানি না, আমি বরং মেজা ভাই কি বলে সেটা শোনার জন্য আমার আগ্রহ জি থাকুন। অধ্যাপক মিসবাহ কামাল। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আসিফ। মানে আমি বলবো যে আমাদের রোহিঙ্গা প্রত্যাবর্তনের যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে প্রথম থেকেই কিন্তু মানে এটা তো বাংলাদেশের সামনে একটা বড় ক্রাইসিস, এবং বাংলাদেশ এটা মানে একটা মানবাধিকারের দৃষ্টিভঙ্গি থেকে, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টাকে দেখেছে, সেটা সারা পৃথিবীর প্রশংসাও অর্জন করেছে, সেটা ঠিক। কিন্তু আপনার সমস্যার জায়গাটা যেটা, যে আপনার রোহিঙ্গাকে প্রত্যাবর্তন
রোহিঙ্গা প্রত্যাবর্তন সুনিশ্চিত করার জন্য প্রথম থেকেই কিন্তু আসলে একটা মাল্টিল্যাটারাল অ্যাপ্রোচ নেওয়াটা খুব জরুরি ছিল। এবং সেই ক্ষেত্রে আপনার সেই অ্যাপ্রোচটা না নিয়ে বাংলাদেশ কিন্তু আপনার দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্তনের লাইনটাতে সেই পুরনো লাইনেই কিন্তু স্টিক করেছে। আমি মনে করি যে এইবার বিশেষ করে 2017 সালে যেভাবে আপনার মারাত্মক এবং পৃথিবীর একটা অন্যতম বড় মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনা মিয়ানমার ঘটিয়েছে এবং তারপরে যেভাবে সারা বিশ্বে সাড়া পড়েছিল, সেই অবস্থাটার মানে সেই অবস্থাটাকে হিসেবে নিয়ে বাংলাদেশ কিন্তু গোটা বিশ্বকে র্যালি করানোর জন্য উদ্যোগ নিতে পারতো জোরে সোরে, এবং এটাকে একটা মাল্টিল্যাটারাল সলিউশনের দিকে নিয়ে যেতে পারতো। কিন্তু বাংলাদেশ সেই ড্রাইভটা যথেষ্ট দিয়েছে বলে আমার কাছে মনে হয় না। ফলে যেটা হয়েছে যে আপনার মানে এখন এটা বাংলাদেশের সাথে মিয়ানমারের সম্পর্ক আসছে, এবং সেক্ষেত্রে আবার একটা বড় শক্তি হিসেবে চীনের যে ভূমিকা, সেই ভূমিকাটা তো বরাবরই মিয়ানমারের সঙ্গে। মিয়ানমারের সরকার তো চীনের আপনার আশ্রয় প্রশ্রয়ে পরিপুষ্ট সরকার বহুকাল থেকেই, এবং তাদের সাথে সম্পর্কের গাঁটছড়াটা অনেক বেশি জোরালো বাংলাদেশের সাথে চীনের সম্পর্কের তুলনায়। ফলে সেইখানে আপনার বাংলাদেশ কতখানি জাস্টিস পাবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। এমনকি ভারতও তো ধরুন এই প্রশ্নে আপনার যেভাবে জোরালো ভাবে বাংলাদেশের পাশে দাঁড়াতে পারত, আমরা ততটা ভূমিকা কিন্তু দেখিনি। আমরা হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স দেখেছি, কিন্তু আমরা পলিটিক্যাল সাপোর্টটা যেভাবে দরকার ছিল সেভাবে পাইনি। ইনফ্যাক্ট পৃথিবীর কোনো দেশই কিন্তু সেভাবে আপনার এগিয়ে আসেনি। কারণ মিয়ানমারে যে আপনার সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদ, মাটির নিচের সম্পদ, মাটির উপরের সম্পদ, এবং এগুলোর প্রতি সারা পৃথিবীর যে আপনার দৃষ্টি আছে সেটাকে, সেই রিসোর্সকে নিজেদের সাথে মোবিলাইজ করার জন্য, সেইখানে কিন্তু অনেক ক্ষেত্রে পৃথিবীর বড় বড় শক্তিগুলো কম্প্রোমাইজ করছে। তো সেদিক থেকে আপনার আমি এখন মনে করি যে এই সমস্যাটা বাংলাদেশের একটা ঘাড়ের বর্তাচ্ছে। তবে ভাষাঞ্চরে পুনর্বাসনের যে উদ্যোগ সরকার নিয়েছে, এই উদ্যোগটা এবং ভাষাঞ্চরকে যেভাবে তারা মানে বসবাসের উপযোগী করে তাদেরকে পুনর্বাসন করছে, সেটা সত্যি প্রশংসনীয়। আর তবে আমি মনে করি যে এখন আপনার রোহিঙ্গা প্রত্যাবাসনটা যদি মিয়ানমার সরকারকে বাধ্য করা না যায়, তাহলে কেন অব্যাহতভাবে বাংলাদেশকে একা নিতে হবে? এটা মানে প্রতিটা রোহিঙ্গার অধিকার আছে নিজ দেশে ফিরে যাওয়ার, কিন্তু সেটা যদি বিশ্ব নিশ্চিত করতে না পারে, তাহলে পৃথিবীর বহু দেশেই তো আমাদের চেয়ে অনেক বেশি জায়গা আছে, জনসংখ্যাও অনেক কম, মানে অন্তত ভূমির তুলনায়। কাজে সেইখানে আপনার মানে থার্ড পার্টি রিলোকেশনের যে আপনার যে ভাবনাটা, সেটাকে কিন্তু সরকার জোরে সোরে ভাবতে পারে। অনেক ধন্যবাদ অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক মেজবাহ কামাল আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, একমাত্র রোহিঙ্গা ইস্যুতে যেটির বিষয়ে আন্তর্জাতিক চাপ তৈরি করবার কথা অধ্যাপক মেজবাহ কামাল একেবারে শেষ প্রান্তে এসে আমরা খুব স্বল্প সময় এই বিষয় নিয়ে আলোচনা করেছি সেটি বলেছেন, এবং বিশ্বের অন্যান্য শক্তিগুলোর ভূমিকা যে একেবারেই প্রশংসনীয় নয় সেদিকেও তিনি ইঙ্গিত করছিলেন। এবং অধ্যাপক আসিফ নজরুলও তার সঙ্গে একমত, দুজনেই যে ভাষাঞ্চরে এদেরকে সরিয়ে নেবার যে সরকারি সিদ্ধান্ত সেটি নিঃসন্দেহে প্রশংসনীয়। আল জাজিরার প্রসঙ্গ এবং জিয়াউর রহমানের খেতাব প্রত্যাহারের সিদ্ধান্ত, এই বিষয়গুলো এবং কোভিড ভ্যাকসিনেশনের প্রসঙ্গ আলোচনা, স্বচ্ছতা জবাবদিহিতার কোথাও কোথাও ঘাটতি রয়েছে। সরকারের দিক থেকে প্রতিটা বিষয়ে সুস্পষ্ট আনুষ্ঠানিক বক্তব্য ওনারা দুজনেই মনে করেন থাকা দরকার। থাকলে যে ধরনের ধোঁয়াটে পরিবেশ তৈরি হয় বা বিভ্রান্তি তৈরি হয় সেগুলো অনেক ক্ষেত্রেই থাকতো না। এক্ষেত্রে সরকারের এক ধরনের দুর্বলতা আছে, তারা সুনির্দিষ্টভাবে প্রতিটি বিষয়ের জবাব যেভাবে দেওয়া দরকার ছিল সেভাবে না দিয়ে বরং অনেক বেশি রাজনৈতিক বক্তব্য দেওয়া হয়েছে, এবং পাল্টা বক্তব্য আমরা নানা মহল থেকে শুনেছি। সেই জায়গাগুলোতে ওনারা দুজনেই মোটামুটিভাবে একমত। ৭১-এর যার যা ভূমিকা, যার যা সম্মান, ৭১-কে ৭১-এর জায়গায় রাখবার জন্য অধ্যাপক মেজবাহ কামাল বলছিলেন, এবং সেক্ষেত্রে অধ্যাপক আসিফ নজরুলের খুব একটা ভিন্ন মত। এখানেটা তো খানিকটা ঐকমত্য আছে যে যার যেটুকু সম্মান পাওয়া দরকার সেটুকু রাখা দরকার। মুক্তিযুদ্ধোত্তর ভূমিকাগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা, তার জন্য যদি কারো কোনো পানিশমেন্ট প্রাপ্য হয় সেটি দেয়া বা সমালোচনা করা, সেটা করা যেতে পারে, কিন্তু ৭১-কে সব বিতর্কের মধ্যে না টেনে আনাই, কারণ আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় সেটিকে
কোনো বিতর্কের মধ্যে না আনবার জন্য পরামর্শ ওনাদের। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।